বিসমিল্লাহিররহমানিররহিম। গত পর্বে আমরা শিখিয়েছিলাম মির্জাপুর ক্যাডেট কলেজ এমসিকিউ প্রশ্ন উত্তর তোমার পর্ব 1 থেকে 12 পর্যন্ত এমসিকিউ প্রশ্নগুলোর সলিউশন করেছিলাম। আজকে আমরা দেখো যে 13 নম্বরের এমসিকিউ থেকে বাকিগুলো শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে দেখি আমরা বাকিগুলি, তোমরা খাতা কলম নিয়ে বসে যাও, আমরা বাকি প্রশ্নগুলির সমাধান করার জন্য চেষ্টা করছি। দেখো দেখো রে, আমরা এখন প্রশ্নগুলো দেখো যে এখানে 13 নম্বরে আছে। দেখো একটা প্রশ্ন, যে তাহলে যাক শুরু করি। 13 নম্বর প্রশ্নটি হচ্ছে যে নির্বাচনী পরীক্ষা, এই প্রশ্নটি এসেছিল মির্জাপুর ক্যাডেট কলেজ। দেখো যে সরল রেখা কোনো বৃত্ত কি, যে সরল রেখা, যে সরল রেখা কোনো বৃত্তকে দুটি বিন্দুতে সেট করে তাকে বৃত্তকে দুইটি বিন্দুতে সেট করে তাকে যে সরল রেখা, প্রশ্নটা দেখো, যে সরল রেখা কোনো বৃত্তকে দুইটি বিন্দুতে সেট করে, তাহলে তাকে কি বলে? প্রশ্নটা হলো এরকম। দেখো 1 নম্বর অপশন ছেদক, 1 ছেদক, 2 স্পর্শক, 3 কর্ণ, 4 হচ্ছে তোমার ব্যাস। বলা হচ্ছে যে সরল রেখা কোনো বৃত্তকে দুইটি বিন্দুতে সেট করে তাকে কি বলে? দেখো চিন্তা করো প্রশ্নটি বলা যায় কিনা, বলতে পারো কিনা। দেখো ছেদক, স্পর্শক এবং কর্ণ। ছেদক দন্ত্যস্বয়, স্পর্শক দন্ত্যস্বয় পয়, তাহলে বা ছয় রেপ ক স্পর্শক। দেখো 4টি অপশন দেওয়া আছে, এর মধ্যে কোন অপশনটি সঠিক বলা যায় কিনা দেখো। এটা হচ্ছে 13 নম্বরের প্রশ্নটি। দেখো 13 নম্বরের প্রশ্নটি দেখো, বলতে পারো নি প্রথম দেওয়া আছে। তাহলে আমরা দেখি যে কোনো বৃত্ত যদি, দেখো এটি ব্যাখ্যা এরকম, এইখানে কিন্তু যদি একটা বৃত্ত হয় এরকম, দেখো ব্যাখ্যা আমি একটু ব্যাখ্যা করি। তাহলে কোনো বৃত্তকে যদি কেন্দ্র দিয়ে গমন করতো বৃত্তটি দুটি বিন্দুতে ছেদ করে, তাহলে হচ্ছে তোমার ব্যাস হইতো কেন্দ্রগামী, যাকে ব্যাস বলে, কিন্তু এটি হচ্ছে দুটি বিন্দুতে ছেদ করে কোনো বৃত্ত। বুঝেছে, যে সরল রেখা কোনো বৃত্তকে যদি একটি সরল রেখা হয়, তাহলে এটি হচ্ছে তোমার, এটি যা দিলেও প্রশ্নটা সঠিক হতো, কিন্তু বলা হচ্ছে ছেদক বলা হবে, এটিকে বলা হবে 1 নম্বরের অপশনটা তাহলে হবে তোমার সঠিক। কেন্দ্র দিয়ে যদি গমন করতো তাহলে সেটি হতো তোমার ব্যাস। যদি বলতো যে শুধু বলা হচ্ছে যে সরল রেখা কোনো বৃত্তকে দুইটি বিন্দুতে ছেদ করে তাকে কি বলে, তাহলে ছেদক বলে, তার মানে হলো ছেদক। আর এই স্পর্শক হচ্ছে তোমার যে এইখানে যে বৃত্তের পরিধি উপরস্থ কোনো বিন্দুতে যদি তোমার লম্ব অঙ্কন করা হয় তাহলে তাকে স্পর্শক বলে। তাহলে এটিও কিন্তু নাই। কর্ণ তো বর্গক্ষেত্রের বা আয়তক্ষেত্র এর ক্ষেত্রে, তাহলে এই অপশনটি তো এমনিই বাদ। তাহলে ব্যাস কেন্দ্রটা কিন্তু যায় নাই।
তাহলে ছেদকই হচ্ছে তোমার সবচাইতে সঠিক উত্তর। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তাহলে হবে এটি হবে ছেদক বলে, যে সরল রেখা কোনো বৃত্তকে দুইটি বিন্দুতে ছেদ করে তাকে কী বলে? তাহলে দুইটা বিন্দুরে যেহেতু ছেদ করছে, এটি যদি যা থাকতো তাহলেও সঠিক উত্তর। এইখানে কিন্তু কাছে ছেদক, যে দুই বিন্দুতে ছেদ করছে, কাজে এটি ছেদক। ওকে, তাহলে আমরা দেখো যে এখন তাহলে আমরা এটি মুছে নিতে পারি। দেখো 14 নম্বরের প্রশ্নটিতে আমরা যাই, চলো। এইবার দেখো 14 নম্বরের প্রশ্নটি হলো এরকম, একটি উদ্দীপক এখানে দেওয়া আছে। উদ্দীপকটা হলো যে উপরের তথ্যের ভিত্তিতে একটি বৃত্ত দেওয়া আছে। দেখো একটি বৃত্ত দেওয়া আছে, তাহলে এখানে একটি বৃত্ত দেওয়া আছে। বৃত্তের কেন্দ্র হলো তোমার ও, কেন্দ্র থেকে এরকম, তাহলে আবার এইখানে দেওয়া আছে, এটিতে মান দেওয়া আছে 3 আর এটির মান দেওয়া আছে 4। তাহলে আমরা এখানে দেখো যে এ বি হলো তোমার এখানে যা কইছে উপরের তত্ত্বের ভিত্তিতে 14-15 প্রশ্নের উত্তর দাও। বলা হচ্ছে যে উপরের তত্ত্বের ভিত্তিতে ভিত্তি 14 ও 15 নং প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটা এখানে বলা হচ্ছে এরকম যে উপরের তথ্যের ভিত্তিতে 14-15 নং প্রশ্নের উত্তর দাও। এ বি জায়ের দৈর্ঘ্য কোনটি? 1 নম্বরে প্রশ্নটা হলো যে 14 নম্বরে এ বি জায়ের, এটি এইখানে না দিয়ে 14 নম্বরের প্রশ্ন হচ্ছে যে এ বি, এইখান থেকে দেখো এ বি জায়ের দৈর্ঘ্য কোনটি? দৈর্ঘ্য কোনটি এটি কিন্তু বলা হচ্ছে। 1 নম্বরে দেখো অপশন, 1 নম্বরের অপশনটি হচ্ছে তোমার 7 সেন্টিমিটার। 2 নম্বরের অপশন √7 সেন্টিমিটার। 3 নম্বরের অপশনটা হচ্ছে √5 সেন্টিমিটার। 4 নম্বরের অপশন হচ্ছে √7 সেন্টিমিটার। 4টি অপশান দেওয়া আছে। তাহলে আমরা দেখি এই 4টি অপশান মধ্যে তথ্য ব্যাখ্যা। দেখো এইখানে তোমার তথ্য যদি ব্যাখ্যা করা হয় তাহলে আমরা দেখি যারা ও এ এবং ও বি হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, এরা হলো সমান। সুতরাং এখানে আমরা যদি তথ্য ব্যাখ্যা করি, এখানে আমরা দেখতেই পাচ্ছি যে ও এ সমান ও বি, আর তাহলে ও এ সমান হচ্ছে তোমার 4 সেন্টিমিটার, আর ও এখান থেকে ডি সি এর মান দেওয়া আছে। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে কোনো জায়ের উপর যদি কোনো রেখা অঙ্কন করা হয় লম্ব, যাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে যাকে যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে ওসির মান হবে তোমার এখানে 3 যেহেতু, তাহলে ও এ সি হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখন ও এ সি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ থেকে পাই, সমকোণী ত্রিভুজ থেকে পাই। আমরা লিখতে পারি এস স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার ইকুয়াল টু ও স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারলাম এসির মান যেহেতু নাই, তাহলে এস স্কোয়ার এখানে আমরা লিখতে পারি ও
ও স্কোয়ার যোগ মাইনাস ওসি স্কোয়ার, তাহলে ও স্কোয়ারের মান এখানে দেওয়া আছে তোমার 4, মাইনাস ওসির মান হলো তোমার 3, 4 4 আর 16, 9 থাকছে তোমার 7, তাহলে এসি স্কোয়ার বা এই এসি আর এসি সমান আমরা √7, অতএব এখানে এসি সমান যদি √7 হয়, এইটুকু মান যদি দেখো √7, তাহলে এইটুকুর মান হবে √7, কারণ কোনো বৃত্তির কেন্দ্র থেকে কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই যাকে কী করে জানো সমদ্বিখণ্ডিত করে, তাহলে √7 আর √7 যদি যোগ করো তাহলে 2√7, তাহলে উত্তরটি হবে, সঠিক উত্তর হবে তোমার 4 নম্বরের অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। সুতরাং আমরা লিখতে পারি তাহলে এ বি যা সমান সমান হবে √7 গুণন 2 অথবা √7 যোগ করলে 2√7 হবে। এটি হচ্ছে তোমার সঠিক উত্তর। 4 নম্বরের অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। ওকে, আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এখানে উপরের তথ্যের ভিত্তিতে 14 নম্বর ও 15 নম্বর প্রশ্নের উত্তর দিতা। তাহলে আমাদের এইখানে দেখো 14 নম্বরের প্রশ্নটি এখানেই শেষ। দেখো এবার 15 নম্বরের প্রশ্নটি হচ্ছে যে এ ও সি কোণের মান কত, এ ও সি কোণ এর মান কত এটি বের করতে হবে। দেওয়া আছে এ ও সি কোণ সমান 55 ডিগ্রি হয়, তবে বি ও সি কোণ বা বি ও সি কোণ কত। তাহলে এটি একবারে সহজ প্রশ্ন, আমরা 14 নম্বরের প্রশ্নটি মুছে নিতে পারি। দেখো 14 নম্বরের অপশনটি আমরা মুছে নিই, এখান থেকে আমরা 15 নম্বরের প্রশ্নটির উত্তর দিতে চেষ্টা করি। দেখো 15 নম্বরের প্রশ্ন হচ্ছে এই তত্ত্বের ভিত্তিতেই দেখো দেওয়া আছে 15 নম্বরে, যদি দেখো যদি হচ্ছে যে এ ও সি কোণ, এই দেখো এ ও বলা হচ্ছে যে এ ও সি কোণ, এ ও সি কোণ এই কোণের মান হচ্ছে তোমার 55.5 ডিগ্রি। এ ও সি কোণ, এ ও সি কোণের মান 55 সমস্ত 2/1 ডিগ্রি হয়। ব্যাপারটি খেয়াল করো। তবে হচ্ছে তোমার ওবি কোণ, ও বি সি কোণ, ও বি সি কোণের মান কত, ও বি সি কোণ সমান কত এটি বের করতে হবে। প্রশ্ন অপশান নম্বর দেওয়া আছে 34.5, খ 55.5, ঘ 65.5 আর ঘ হচ্ছে তোমার 95.5। 4টি অপশান দেওয়া আছে। এখন আমরা দেখি, যেহেতু তোমার বলা হচ্ছে উপরের তথ্যের ভিত্তিতে 15-14 নম্বরের প্রশ্নের উত্তর দাও, আমরা 14 নম্বরের প্রশ্নের উত্তরটি শেষ করেছি। এখন 15 নম্বরের উত্তর তথ্য ব্যাখ্যা। দেখো যে এইখানে যেহেতু এ ও সি কোণের মান হচ্ছে তোমার 55 ডিগ্রি, তাহলে এ ও সি কোণ যদি 55 55.5 ডিগ্রি হয়, এখানে এ ও সি কোণ তাহলে লিখতেছে তোমার 5 দুগুণে 55 দুগুণে হচ্ছে তোমার 110 আর 1, তাহলে 111 ডিগ্রি। সমস্ত বাঙালি 2/111 ডিগ্রি। এটি হচ্ছে তোমার এ ও সি কোণ, এর মান হচ্ছে তোমার এ ও সি কোণের মান হচ্ছে দেখো 55 ডিগ্রি। তাহলে এটি কিন্তু সমকোণী ত্রিভুজ, এটি হবে 90 ডিগ্রি। এটি যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এ ও ত্রিভুজ এ ও সি এ, তাহলে এই কোণ আর এই কোণ কিন্তু সমান, যেহেতু ও এ সমান ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ বলে ত্রিভুজ ও এ ও বি এ, ত্রিভুজ এ ও
বি এ একই বৃত্তের ব্যাসার্ধ বলে, তাহলে ও এ সমান কত হবে? ও এ সমান ও এ সমান ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ। একই ব্যাখ্যাটা দেখো, একই বৃত্তের ব্যাসার্ধ বলে এখান থেকে আমরা পাই। তাহলে আমরা এই কোনো সমান হবে কিন্তু এ ও বা ও এ সিকুন সমান ও বি সিকুন, ও বি সিকুন সমান হবে। তাহলে আমরা দেখি এখন ত্রিভুজ, দেখো ওএসি থেকে ওএসি ও ত্রিভুজটা হলো তোমার ওএসি, ত্রিভুজ ও এ সি, ও এ সি। এখন ওএসি কোণ ও এ সি কোণ, ও এ সি কোণ যোগ হচ্ছে ও সি কোণের মান দেওয়া আছে, ও এ সি কোণ যোগ এ ও সি কোণ যোগ হচ্ছে ও সি সি, ও সি কোণ, ও সি সমান 180 ডিগ্রি। বা আমরা এখানে দেখো ওএসি ও এসি কোণ, এটির মান কিন্তু সরাসরি এখানে নাই, কিন্তু এ ও সি কোণের মান ডাকে দেওয়া আছে এ ও সি কোণ। দেখো এ ও সি কোণের মান 55 সমস্ত 2/1 ডিগ্রি, তাহলে প্লাস আর ও সি কোণ এটির মান হবে 90। তাহলে আমরা লিখতেই পারি 180 ডিগ্রি। বা কোণ ও এ সি কোণ এটির যদি তুমি ভাঙ্গো তাহলে দেখো কত হয়, 110 তোমার 55 সমস্ত 5 আর 90 যোগ, তাহলে আমরা দেখি ক্যালকুলেটর মেশিন চেপে দেখো এর মান কত আসে। আমরা ক্যালকুলেটর মেশিন চাপো, দেখো 90 সাথে যোগ দাও, 90 যোগ 55.5, তাহলে 145.5। 100 যদি আমরা লিখি ও এ সি কোণের মান 180 মাইনাস 145.5 সমান সমান দেখো আমরা লিখতে পারি মাইনাস 180, তাহলে থাকছে অবশিষ্ট 34.5, 34.5। তাহলে 34.5 ডিগ্রি হচ্ছে এটির সঠিক উত্তর। তাহলে 1 নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। প্রশ্নটি একটু জটিল হলেও তোমার বুঝতে পারলে কিন্তু সহজ। ওকে, আশা করি সবাই এটি বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা অন্য একটি প্রশ্নে আমরা যেতে পারি। ওকে, কারণ এখানে আমরা কিন্তু ও এইচ সি ত্রিভুজ ব্যবহার করছি, তা আমরা জানি তো যে এক ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর ওএসি এর মান এবং এওসি এর মান তো এখানে দেওয়া আছে, এটির মান বসে পক্ষান্তর করেছি, তাইলে আমরা সরাসরি মানগুলো 34.5 আমরা পেয়ে গেছি। ওকে, আশা করি সবাই এটি বুঝতে পেরেছ। এটি তো বোঝার কোনো সমস্যা নয়। দেখো এখন আমরা যাই অন্য আরেকটি প্রশ্নের সমাধানে। দেখো তাহলে অন্য প্রশ্নটি হচ্ছে এরকম যে আমরা এখানে দেখি যে অন্য আরেকটি প্রশ্ন, এটি দুইটি বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করলে এটি আমরা মুছে নিতে পারি। তাহলে দেখো 16 নম্বরের প্রশ্নটি হচ্ছে এরকম। 16 নম্বরের প্রশ্নটি হলো, দেখো
যে যদি দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করে, বলা হচ্ছে যে যদি দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করে, দুটি বৃত্ত পরস্পরকে যদি অন্তঃস্থভাবে স্পর্শ করে, তবে তাদের কেন্দ্রদের দূরত্ব কোনটি? তবে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কোনটি? আশা করি এখন অপশনটি দেখো, 4 নম্বরে ব্যাসার্ধদ্বয়ের যোগফল। ব্যাসার্ধদ্বয়ের যোগফল। খ নম্বরের অপশন বৃহত্তর বৃত্তের ব্যাসার্ধ। বৃহত্তর বৃত্তের ব্যাসার্ধ। গ হচ্ছে তোমার ক্ষুদ্রতর বৃহত্তর বৃত্তের ব্যাসার্ধ। ক্ষুদ্রতর ও বৃহত্তর বৃত্তের ব্যাসার্ধ। 4 ব্যাসার্ধদ্বয়ের অন্তর। ব্যাসার্ধদ্বয়ের অন্তর। এখানে তত্ত্ব ব্যাখ্যা দেখো, ব্যাখ্যাটা হচ্ছে যে দুইটি বৃত্ত পরস্পরকে, প্রশ্নটা হচ্ছে এরকম যে দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করে, তবে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কোনটি হবে? তাহলে মনে করো এই একটা বৃত্ত, এই বৃত্ত এর কেন্দ্র হলো এই, অন্তঃস্থভাবে যদি স্পর্শ করে, দেখো পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করে, সেটি হচ্ছে তোমার 16 নম্বরের প্রশ্ন। তাহলে এটির যদি হয়, তাহলে বৃহত্তর বৃত্তের কেন্দ্র হচ্ছে এইখান থেকে এইটুকু ও, আর এই বৃত্ত যদি কেন্দ্র হয় এ, তাহলে দেখো এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে ছোট বৃত্তের ব্যাসার্ধ, আর এইটুকু হচ্ছে তোমার পুরো বড় বৃত্তের ব্যাসার্ধ যদি হয়, তাহলে আমরা বৃত্তদ্বয়ের অন্তর, এই অপশনটি হবে তোমার সঠিক উত্তর। বলা হচ্ছে দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করে, মানে ভিতরে যদি স্পর্শ করে, তাহলে যদি একটি কথা মনে রাখবো, সোজা কথা, যদি বৃত্ত দুটি পরস্পরকে ভিতরে স্পর্শ করে অন্তঃস্থভাবে, তাহলে একই বিন্দুতে যদি স্পর্শ করে অন্তঃস্থভাবে, তাহলে এই বৃত্ত বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে ছোট বৃত্তের যে ব্যাসার্ধ সেটি বাদ দিলেই বৃত্তদ্বয়ের কেন্দ্রের দূরত্ব পাওয়া যাবে। তাহলে এইখান থেকে বড়টা থেকে যদি ছোটোটার ব্যাসার্ধ এইটুকু বাদ দেওয়া যায়, তাহলে বের হবে ছোটোটার ব্যাসার্ধ, আর যোগ করলে পাওয়া যাবে বড় বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তদ্বয়ের কেন্দ্রের দূরত্ব হচ্ছে, এই দুটো বৃত্তের কেন্দ্র মিলে হচ্ছে বড় বৃত্তের কেন্দ্র। তাহলে এই ছোট বৃত্তের কেন্দ্র যদি দেওয়া থাকে আর বড় বৃত্তের কেন্দ্র যদি দেওয়া থাকে, তাহলে দুটি থেকে যদি তুমি মনে করো যে এইখানে তোমার, যে মনে করো এইটুকু হচ্ছে তোমার 8, আর এইটুকু হচ্ছে যদি তোমার মনে করো ছোট বৃত্তের ব্যাসার্ধ যদি তুমি মনে করো 6 দেওয়া থাকে, তাহলে এর অন্তর হবে 8
-6 অর্থাৎ ছোট বৃত্তের ব্যাসার্ধ তুমি পেয়ে যাবা এখানে। তাহলে ব্যাসার্ধ দ্বয়ের অন্তর তুমি পেয়ে যেতে পারো। তাহলে 2 এরকম হতে পারে প্রশ্নটি। তাহলে দেখো আমরা যে এটি যে দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে কোনটি? ব্যাসার্ধদ্বয়ের অন্তর, এটি হবে উত্তর। শেষ। এখানে তুমি বাস্তব ভিত্তিক যদি কোনো সংখ্যা দেওয়া থাকে তাহলে সেটি কিন্তু, আর বহিস্থভাবে স্পর্শ করলে তাদের যোগফল হবে কেন্দ্রদ্বয়ের দূরত্ব। সতেরো নম্বরের প্রশ্নটি দেখো, যদি শুধুমাত্র পরিসীমা দেওয়া থাকে তবে কোন চিত্রটি আঁকা যাবে? 17 নম্বরে হচ্ছে যদি শুধু মাত্র পরিসীমা দেওয়া থাকে তবে কোন চিত্রটি আঁকা যাবে? প্রশ্নটা হচ্ছে এরকম, শুধুমাত্র পরিসীমা দেওয়া থাকলে কোন চিত্রটি আঁকা যাবে? 1 নম্বরের অপশন দেখো যে 17 আয়ত, ক 1 দেওয়া আছে আয়ত, আয়ত, খ সামান্তরিক, সামান্তরিক, গ বর্গ, গ হচ্ছে কোনোটি নয়, কোনোটি নয়। এটি সোজা উত্তর। যেহেতু সামান্তরিকের যদি কোনো শুধুমাত্র পরিসীমা দেওয়া থাকে তাহলে মনে করো ব্যাখ্যা, একটা পরিসীমা, ব্যাখ্যাটা হচ্ছে এরকম, যেমন মনে করো কোনো পরিসীমা দেওয়া হলো পি, যদি আমরা এটিকে সমান 4 বন্ড করি তাহলে দেখো প্রথমে 2 বন্ড, এরপরে করলাম এই পর দেখলে আবার 2 বন্ড, তাহলে একমাত্র দেখা যাচ্ছে 4 ভাগের 1 অংশ নিয়ে সমান বন্ড করলে বর্গ আঁকাই সম্ভব। এখানে ব্যাখ্যাটি হচ্ছে বর্গ আঁকা সম্ভব। কোন চিত্রটি আঁকা যাবে? বর্গ আঁকা সম্ভব। ওকে, আশা করি সবাই এটি বুঝতে পেরেছ। তাহলে যাও আমরা অন্য আরেকটি প্রশ্নে যাই। এটি একেবারেই পানির মতন সোজা, 1 সেকেন্ডের উত্তর দেওয়া যায়। তারপরে দেখো 18 নম্বরের প্রশ্নটি হচ্ছে, 18 নম্বর হচ্ছে যে একটি সরল রেখা একটি বৃত্তকে সর্বোচ্চ কতগুলো বিন্দুতে ছেদ করে? একটি সরল রেখা একটি বৃত্তকে সর্বোচ্চ, প্রশ্নটা হচ্ছে এরকম যে একটি সরল রেখা একটি বৃত্তকে সর্বাধিক বা সর্বোচ্চ কয়টি দেখো বিন্দুতে ছেদ করে? একটি সরল রেখা একটি বৃত্তকে সর্বোচ্চ কয়টি বিন্দুতে ছেদ করে? প্রশ্নটা হচ্ছে এরকম। তাহলে অপশন হলো তোমার 1 একটি, খ 2টি, ঘ 3 4, 3টি, ঘ হচ্ছে তোমার 4টি। তাহলে ব্যাখ্যাটা দেখো, এখানে খুবই সহজ প্রশ্ন উত্তর। এইখানে একটু খেয়াল করো যে আমি একটি যদি বৃত্ত আঁকি, দেখো একটি বৃত্ত যদি তুমি আঁকো তাহলে একটি সরল রেখা যদি আঁকো, যা আঁকলাম বৃত্তের ভিতরে, তাহলে কয়টা বিন্দুতে ছেদ করলো বলো? যদি এটি ও হইল কেন্দ্র, তাহলে এবি যদি একটি সরল রেখা হয় তাহলে এই বৃত্তটি কয়টি বিন্দুতে ছেদ করছে? চিত্র দেখি বোঝা যায় যে এই একটা বিন্দু আর এই একটা বিন্দু। তাহলে উত্তর হবে তোমার খ নম্বরের অপশনটি, একটি সরল রেখা একটি বৃত্তকে সর্বোচ্চ 2টি বিন্দুতে ছেদ করতে পারে। ওকে, ধন্যবাদ। সর্বোচ্চ 2টি বিন্দু, এটি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। ওকে, এবার দেখো 19 নম্বরের প্রশ্নটি হচ্ছে যে 19 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রশ্নটি হলো, দেখি যদি a - b
30° এবং কট সমান কট এ ইকুয়াল টু তোমার 1 হয় তবে বি এর মান কত? তবে বি এর মান কত সেটি বের করতে হবে। প্রশ্ন হচ্ছে 0° একে অপশনে অপশানটি হচ্ছে 15°, গ অপশান তোমার 30°, ঘ অপশান 45°। এই হলো তোমার কাজ। তত্ত্ব ব্যাখ্যা এখানে দেখো দেওয়া আছে কট এ মাইনাস বি ইকুয়াল টু 30°, নাম্বার 1 সমীকরণ দিয়ে রাখি। আবার দেওয়া আছে কটে সমান 1, তাহলে এখানে কট এ সমান যদি 1 হয় বা কট 45°, কট হলো তোমার 45, তাহলে এ সমান আমরা পেলাম 45, কটে কাটা, তাহলে এ সমান 45। এখন এই এর মান যদি আমরা এখানে বসিয়ে দিই, এর মান যদি আমরা 1 নম্বরে বসাই, তাহলে দেখো এখন এর মান 1 নং বসি পাই, দেখো তাহলে এ মাইনাস বি কিন্তু তোমার 30, বা এটি যদি 45° হয় এখানে বসাও, বা মাইনাস বি সমান আমরা 30 মাইনাস 45, তাহলে মাইনাস 15°, বা উভয় পক্ষে মাইনাস বাদ দিলে বি এর মান পেলাম অনলি 15°। ওকে, তাহলে এখানে হচ্ছে 2 নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। ওকে, তাহলে তোমরা এটি খাতায় উঠিয়ে নাও। ওকে, 2 নম্বর অপশনটি হচ্ছে সঠিক উত্তর। আমরা এখন যাব অন্য আরেকটি প্রশ্নের সমাধানে। তাহলে দেখো আমরা শেষ করলাম, এখন 19 নম্বরের প্রশ্নটি এখানে মোটামুটি শেষ। তাহলে আমরা যাই, দেখো 20 নম্বরের একটি প্রশ্ন আছে, এটি একেবারে সহজ, এটি মুখোমুখি উত্তর বলা যায়, এটি ব্যাখ্যার প্রয়োজন হয় না। আশা করি তোমরা এটি খাতায় তুলে নিচ্ছ। এখন আমরা এটি মুছে নিই, দেখো মুছে নিলাম। এইবার দেখো যে 20 নম্বরে যে প্রশ্নটি হচ্ছে সেটি হচ্ছে 20-এ হচ্ছে যে এখানে বলা হচ্ছে, দেখো যে 20 নম্বরে যে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের অবস্থিত, স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের ড্যাশ অবস্থিত, কোথায় অবস্থিত হবে? অবস্থিত, তাহলে অভ্যন্তরে, বহির্ভাগে, উপরে, পিছনে। 1 অপশন অভ্যন্তরে দেওয়া হচ্ছে, অভ্যন্তরে। 2 বহির্ভাগে, দেখো এখানে বহির্ভাগে। 3 অপশনটি হচ্ছে তোমার উপরে। 4
পেছনে, পিছনে, চারটি অপশন দেওয়া আছে। স্থূলকোণী যদি ত্রিভুজ হয়, ব্যাখ্যা দেখো এখানে, তাহলে তুমি চিত্র দেখলে একটু তোমার স্পষ্ট ধারণা হবে। স্থূলকোণী ত্রিভুজটা হলেই তোমার কোণ 90 ডিগ্রি থেকে বড় হওয়ার সম্ভাবনা। তাহলে আমরা দেখি যে এইখানে স্থূলকোণী ত্রিভুজের পরিবৃত্ত যদি অঙ্কন করা হয়, পরিবৃত্ত, তাহলে কিন্তু আমরা দেখো যে পরিবৃত্ত হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে গমন করে এমন ধরনের একটি বৃত্ত। তাহলে আমরা এই দেখো, সরি চিত্রটি সুন্দর হয়নি। তাহলে আমরা দেখি যে চিত্রটি মোটামুটি এই ধরনের হইতে পারে। এটি মুছে নাও। দেখো যে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই ধরনের চিত্র হতে পারে। তাহলে বোঝা গেল এই ত্রিভুজের কেন্দ্র যদি এখানে হয়, তাহলে ত্রিভুজের বাহিরে কিন্তু বৃত্তের পরিবৃত্তির কেন্দ্র চলে গেল। ত্রিভুজের বাহিরে কিন্তু পরিবৃত্তির কেন্দ্র। তাহলে আমার উত্তরটি হবে বাহির মানে হচ্ছে বহির্ভাগে। ওকে, আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছো ব্যাখ্যাটি। তাহলে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের ড্যাশ অবস্থিত, বহির্ভাগে অবস্থিত। ওকে, আশা করি তোমরা সবাই এটি বুঝতে পেরেছ। ওকে, তাহলে দেখো আমরা যাই 20-21 নম্বরের প্রশ্নটি হচ্ছে, এটি একেবারে সোজা। দেখো পানির মতন সোজা। যদি থিটা সূক্ষ্মকোণ হয় তবে, যদি থিটা দেখো সূক্ষ্মকোণ হয় তবে, তবে 1 নম্বরের অপশন হলো সাইন থিটা এর মান ধনাত্মক, এর মান ধনাত্মক। খ নম্বরে দেখো গ। 2 নম্বরে হচ্ছে দেখো এখানে কস এর মান ঋণাত্মক, কস থিটা এর মান ঋণাত্মক। 3 নম্বরে আছে সেক টেন থিটা এর মান, টেন থিটা এর মান ধনাত্মক, ধনাত্মক। প্রশ্নটি হচ্ছে যে ক অপশান 1 ও 2, খ 1 3 3, গ 2 3 2 ও 3, গ 1 2 3 4, 1 2 ও 3 সবগুলি অপশন। তাহলে আমরা জানি যে প্রথম চতুর্ভাগে থিটা যদি সূক্ষ্মকোণ হয়, ব্যাখ্যা দেখো, তথ্য যে তত্ত্ব ব্যাখ্যা আমরা জানি যে এই দেখো, তাহলে হলো প্রথম চতুর্ভাগ, এখানে হলো প্রথম চতুর্ভাগ ওয়াল পজিটিভ, ওয়াল পজিটিভ সাইন কস টেন যা আছে সব কোণের মান যদি পজিটিভ হয়, এখানে বলা হচ্ছে যে প্রথম চতুর্ভাগে সব মানে ওয়াল পজিটিভ সাইন কস টেন কোসেক যা আছে সব পজিটিভ হলে তাহলে সাইন সঠিক, তাহলে এটা ঋণাত্মক বলা হচ্ছে, এটি কিন্তু বেঠিক। তাহলে 1 আর 3 নম্বর প্রশ্নটি হচ্ছে তোমার 2 নম্বরের খ উত্তর হবে এখানে সঠিক উত্তর। ওকে, আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। প্রথম চতুর্ভাগে যদি ওয়াল পজিটিভ হয় তো কোস, তাহলে বলা হচ্ছে নেগেটিভ, কাজে এটি সঠিক নয়। এটি যদি নেগেটিভ হয় তাহলে তো এটি সঠিক নয়। দেখো ঋণাত্মক যেহেতু এটি তো সঠিক নয়, তাহলে 1 আর 3 হবে সঠিক উত্তর। তাহলে আমরা এটি বুঝতেই পেরেছি। ওকে, তাহলে আমরা অন্য একটি প্রশ্নের সমাধানে চলো। এটি আশা করি সবাই বুঝেছ।
এইবার যাও তুমি 22 নম্বরের একটি প্রশ্নের সমাধানে। 22 নম্বরের প্রশ্নটা হচ্ছে, যদি দেখো এখানে যে সুষম অষ্টভুজের শীর্ষে উৎপন্ন কোণের পরিমাণ কত। সুষম অষ্টভুজের শীর্ষে, সুষম অষ্টভুজের শীর্ষে উৎপন্ন কোণের পরিমাণ কত, কোণের পরিমাণ কত সেটি কিন্তু তোমার কাছে জিজ্ঞাসা। প্রশ্ন একে অপশান, অষ্টভুজের ক্ষেত্রে হচ্ছে 45 ডিগ্রি, খ অপশান 120 ডিগ্রি, গ অপশান 135 ডিগ্রি, ঘ অপশান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 4টি অপশান দেওয়া আছে, আমরা কিন্তু জানি ব্যাখ্যা। দেখো ব্যাখ্যা, তাহলে সুষম অষ্টভুজের শীর্ষে উৎপন্ন কোণ, সুষম অষ্টভুজের শীর্ষে উৎপন্ন কোণ সমান n-2 ইন্টু 180 বাই হচ্ছে 8। এখানে n হলো তোমার অষ্টভুজের বাহুর সংখ্যা, n এর মান যেহেতু অষ্টভুজ তাহলে n হবে 8 মাইনাস 2 180 বাই 8। তাহলে আমরা লিখতে পারি, দেখো 6 180 কাটলে 3, এখানে কাটলে 4, 4টা কাটলে 4 4 আর 16, 2 4 5 20, 3 45 135 কাজেই ডিগ্রি। অতএব সুষম অষ্টভুজের কেন্দ্রের শীর্ষ উৎপন্ন কোণের পরিমাণ হচ্ছে 135 ডিগ্রি। এই হচ্ছে 135 ডিগ্রি। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এটি একেবারেই সহজ, পানির মতো। সূত্রটি জানলেই হচ্ছে সুষম অষ্টভুজের শীর্ষে উৎপন্ন কোণের সূত্র হচ্ছে তোমার n-2। এখানে n হচ্ছে অষ্টভুজের বাহুর সংখ্যা, n এর মান 8, 6 হলে 6, 7 হলে 7 বসিয়ে দেবা, আর -2 সূত্রের ইন্টু হলে 180 বা সরল কোণ। এখানে কাটাকাটি করে দেখা যাচ্ছে 135 ডিগ্রি। আশা করি ব্যাপারটি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে চলো আমরা যাই অন্য একটি প্রশ্নের সমাধানে, এটি মুছে নিতে পারি। 23 নম্বরের সমাধানটি দেখো। এইবার আমরা এটি মুছে নিলাম। দেখো এইবার দেখো যে এখানে তোমার 23 নম্বরে একটি প্রশ্ন আছে। দেখো, যদি 23 হচ্ছে এরকম, যদি তোমার cot = √3 হয়, যদি cot থিটা √3, cot থিটার মান যদি √3 হয়, তবে এখানে 110 tan থিটা 1/√3 হয়। দেখো sec থিটা = 2tan থিটা। এখন দেখো এখানে নিচের 4 হচ্ছে সাইন, এখানে 4 sin থিটা = 1/cos 2 থিটা। 4 sin থিটা = 1/cos 2 থিটা। এখানে আমরা দেখি ব্যাখ্যা। 1 নম্বরের অপশন, নিচের কোনটি সঠিক? নিচের
কোনটি সঠিক? একে 1 2 1 2 খ 1 3 1 3 গ 2 3 2 3 গ তোমার 1 2 ও 3 এটি হচ্ছে সঠিক। তাহলে দেখো যে আমরা এবার দেখি ব্যাখ্যা। এটি হচ্ছে 23 নম্বরের যে অঙ্কটি হচ্ছে সেটি ব্যাখ্যা। দেখো যে এখানে ব্যাখ্যাটা দেখো, দেওয়া আছে কট কত? কট হচ্ছে তোমার √3। কটের মান এখানে দেখো কট থিটা সমান √3, বা কটের মান যদি √3 হয় তাহলে কট 30 ডিগ্রি √3 হয়, তাহলে কট 30 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু আমরা পেলাম 30 ডিগ্রি। বা তাহলে একে দেখি, একে হইল tan থিটা সমান √30 ডিগ্রি বসাও, তাহলে tan 30 ডিগ্রির মান 1/√3। তাহলে 1 নম্বরটি অপশনটি দেখা যাচ্ছে সঠিক। 2 নম্বরের অপশনটা একটু দেখি তোমার। দেখো এখানে 2 নম্বর অপশনটি হচ্ছে sec থিটা। 2 নম্বরে হচ্ছে sec থিটা। দেখো এখানে sec থিটার মান যদি আমরা বসাই 30, sec 30 ডিগ্রির মান হচ্ছে √2/3, 2/√3 sec 30 ডিগ্রি, তাহলে 2/√3 sec 30 ডিগ্রি। আবার tan 1/√3, 10 যদি বসাও এটি হলো লেফট হ্যান্ড সাইড। আবার 2 এর রাইট হ্যান্ড সাইড দেখো, এই 2 এর রাইট হ্যান্ড সাইড, এর হলো 2 এর লেফট হ্যান্ড সাইড, 2 এর রাইট হ্যান্ড সাইড দেখো, 2 এর রাইট হ্যান্ড সাইড 2 tan থিটা, তাহলে tan 30 ডিগ্রি বসাও এখানে গুণন 1/√3, তাহলে 2/√3, তাহলে 2 এর লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সঠিক। তাহলে 2 নম্বর প্রশ্নটিও তোমার সঠিক। এখন দেখা যাক 4 নম্বরের প্রশ্নটি কি আছে সেটি। তাহলে 4 নম্বরে আমরা প্রশ্নটি দেখি। সাইন, দেখো এটি আমরা 4 নম্বরের প্রশ্নটি আমরা দেখি যে এটি মুছে নিতে পারি। তাহলে দেখো আমাদের এটি মুছে নেই, যেহেতু জায়গা হচ্ছে না। তাহলে 1 2 আমরা প্রমাণ করেছি সঠিক। তাহলে 3 নম্বরেরটা দেখি একটু। 3 নম্বরের লেফট হ্যান্ড সাইড 4 sin থিটা, তাহলে 4 × sin 30 ডিগ্রি থিটা, যেহেতু মান আমরা পেয়েছিলাম 30, তাহলে বসাও sin 30 এর মান হাফ, কাটলে এখানে হয় 2। sin 30 ডিগ্রির মান হাফ বসিয়ে দিলাম, পেলাম আমরা 2। আবার 3-এর তোমার রাইট হ্যান্ড সাইডটা দেখি একটু। রাইট হ্যান্ড সাইড হচ্ছে 1/cos2 থিটা, তাহলে 1/cos মানে 2 গুণন 30, তাহলে আমরা লিখতে পারি 1/cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। দেখো cos 60 ডিগ্রি যদি হাফ হয়
তাহলে আমরা বসিয়ে দিতে পারি 1/2, উল্টিয়ে দিলে আমরা পাই 2। কাজেই দেখা যায় 3 নম্বর অপশনটিও সঠিক। তাহলে উত্তরটি হচ্ছে তোমার 1, 2, 3। 4 নম্বরের অপশনটি হচ্ছে এখানে সঠিক উত্তর। আশা করি যে তোমরা এটি বুঝতে পেরেছ। ত্রিকোণমিতি কোণের মান নির্ণয়ের যদি সূত্রগুলি তোমরা জানো তাহলে তোমাদের জন্য এটি কঠিন নয়, আসলে সোজা। ওকে, তাহলে আমরা যাব 24 নম্বর প্রশ্নের সমাধানে। এটি মুছে নিই। ওকে, এইবার দেখো আমরা যাই 24 নম্বরের যে প্রশ্নটি আছে সেটি একটু দেখে নাও। 24 নম্বরের প্রশ্নটি হলো যে এখানে 24 নম্বরের প্রশ্নটি হলো সাইন থিটা এর বিপরীত অনুপাত কোনটি? একেবারে সহজ। এখানে দেখো 24 যে সাইন থিটা এর বিপরীত অনুপাত কোনটি? বিপরীত অনুপাত কোনটি? প্রশ্নটা হলো এরকম। তাহলে সাইন থিটা এর বিপরীত অনুপাত কস থিটা, কোস থিটা, কোসিক থিটা, কো থিটা, না তোমার টেন থিটা, সেক থিটা। তাহলে এটি কিন্তু একেবারে সহজ, মুখোমুখি উত্তর বলা যায়। সাইন থিটা এর বিপরীত হচ্ছে কুসেক থিটা। তাহলে 2 নম্বর অপশনটি হচ্ছে এখানে সঠিক উত্তর। এটি আর বলার কিছু রাখে না, একেবারেই পানির মতন সোজা, 1 সেকেন্ডে উত্তর দেওয়া সম্ভব। তাহলে এটি আমরা মুছে নিলাম। দেখো এটি হলো সূত্র, এই জন্য এটির আর কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই। দেখো 25 নম্বরের প্রশ্নটা হচ্ছে একটু গ্রে ভেসে আছে এখানে। 25 নম্বর যে নিচের তত্ত্বের ভিত্তিতে 25, 27 নম্বর প্রশ্নের উত্তর দাও। নিচের তথ্যের ভিত্তিতে, নিচের তত্ত্বের ভিত্তিতে 25 থেকে 26, 27, 25, 26, 27 নং প্রশ্নের উত্তর দাও। ওকে, গ নম্বর প্রশ্ন, আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত একটি বর্গে অন্তর্লিখিত আছে। প্রশ্নটা হলো 1। দেখো এখানে আমরা প্রশ্নটা হলো এরকম যে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত বর্গে অন্তর্লিখিত, আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত একটি বর্গে অন্তর্লিখিত আছে। আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত একটি বর্গে অন্তর্লিখিত আছে। বৃত্ত ও বর্গের ক্ষেত্রফলের অনুপাত। প্রশ্নটা হলো 25-এ যে বৃত্ত ও বর্গের ক্ষেত্রফলের অনুপাত কোনটি? দেখো ক নম্বরের অপশন 4 অনুপাত, খ নম্বরের অপশন 5 অনুপাত 4, 5 অনুপাত 4, গ নম্বরের অনুপাত গ নম্বরের অনুপাত আর অনুপাত 2, এই 4টি অনুপাত দেওয়া আছে। বলা হচ্ছে যে তাহলে ব্যাখ্যা দেখো, তথ্য এখানে
ব্যাখ্যাটা হলো যে একটি ব্যাসার্ধ আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত বর্গে অন্তর্লিখিত। তাহলে আমার বর্গটা আগে এঁকে নাও। এই আমি একটা বর্গ এঁকে নিলাম মোটামুটি। দেখো বর্গ, এই বর্গের ভিতরে এই বৃত্ত অঙ্কন করলাম। তাহলে বৃত্তের ব্যাস হবে বর্গের বাহুর দৈর্ঘ্যের সমান। তাহলে এইটুকু হলো আর, এইটুকু হলো ব্যাসার্ধ আর। আরে যদি তুমি যোগ করো তাহলে 2r হবে বর্গের বাহু। আমরা যদি ধরি যে বর্গের বাহুর দৈর্ঘ্য ধরি বর্গের বাহুর দৈর্ঘ্য সমান 2r। বর্গের বাহুর দৈর্ঘ্য সমান হবে 2r বৃত্তের ব্যাসের সমান। ওকে, যদি বর্গের বাহুর দৈর্ঘ্য সমান হলো বৃত্তের ব্যাস সমান, তাহলে বলা হচ্ছে যে বৃত্ত বর্গের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে অতএব বৃত্তের ক্ষেত্রফল, দেখো অতএব বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার। অতএব বর্গের ক্ষেত্রফল হবে 2a স্কয়ার। তার মানে এর মান হচ্ছে 2r। তাহলে এটি হবে তোমার 4r স্কয়ার। বলা হচ্ছে বৃত্ত বর্গের ক্ষেত্রফলের অনুপাত। সুতরাং বৃত্তের ক্ষেত্রফল অনুপাত বর্গের ক্ষেত্রফল ইকুয়াল টু বৃত্তের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার বৃত্ত বর্গের ক্ষেত্রফলের অনুপাত, আর বর্গের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে তোমার 4r স্কয়ার। তাহলে আর স্কয়ারে কাটলে এটির নামাও যদি, তাহলে পাই অনুপাত হচ্ছে তোমার 4। উত্তরটি হচ্ছে পাই অনুপাত 4। তাহলে 2 নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। দেখো চিত্রের মাধ্যমে আমরা দেখিয়ে দিয়েছি যে বর্গের বাহু আর বৃত্তের ব্যাস হচ্ছে সমান, কাজে এটির মান বসিয়ে কাটাকাটি দিলে আসে পাই অনুপাত তোমার 4। এটি হচ্ছে তোমার সঠিক উত্তর। ওকে, এটি হচ্ছে তোমার সঠিক উত্তর। ধন্যবাদ। এখন আমরা যদি যাই, দেখো 26 নম্বরের প্রশ্নটি হচ্ছে এখানে দেওয়া আছে টেস্ট পেপারে, যে বর্গের কোণের দৈর্ঘ্য কোনটি। 26 নম্বরের প্রশ্নটা হচ্ছে যে বর্গের কোণের দৈর্ঘ্য কোনটি। তাহলে এটি আমরা মুছে নিতে পারি। এটি মুছে নাও। এটি মুছে নাও। 26 নম্বরের প্রশ্ন এই তথ্য থেকেই যে বর্গের কর্ণের দৈর্ঘ্য কোনটি। প্রশ্ন 1 নম্বরের অপশন বর্গের কর্ণের দৈর্ঘ্য কোনটি। 1 নম্বরের অপশনটি হচ্ছে তোমার 4r। 2 নম্বরের অপশন পাই আর 2πr। 3 নম্বরের অপশন 4। এটি হচ্ছে তোমার 2 এর অপশনটা হচ্ছে 26 নম্বর 2√2। 3 নম্বরে 2√r। 4 নম্বরে হচ্ছে 4√2r। এই 4টে অপশন দেওয়া আছে। তাহলে বর্গের কোণের দৈর্ঘ্য, যেহেতু আমরা বর্গের কোণের দৈর্ঘ্য যদি আমরা পাই, দেখো হ্যাঁ, বর্গের কোণের দৈর্ঘ্য আমরা পাই এখান থেকে। যদি আমরা এই পর্যন্ত যদি যোগ করি,
তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্য পেয়ে যাই। তাহলে আমরা জানি বর্গের বাহু যদি এ হলে তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্য হবে ব্যাখ্যা বর্গের কর্ণের দৈর্ঘ্য। ব্যাখ্যাটা দেখো, বর্গের কর্ণের দৈর্ঘ্য √2 × এ, এটা কিন্তু আমরা জানি। তাহলে এর মান কিন্তু এখানে হচ্ছে তোমার দেখো বৃত্তের ব্যাস আর যোগ করলে হচ্ছে তাহলে এর মান হয় তোমার 2r। এখান থেকে এই পর্যন্ত যদি হয় আর যোগ করলে বৃত্তের ব্যাস আর বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার সমান। কাজেই এর মান যদি বসিয়ে দাও 2r, তাহলে আমরা গুণ করলে পাই 2√2r। তাহলে 2√2r হচ্ছে তোমার, এটি হচ্ছে তোমার 3 নম্বর অপশনটি হচ্ছে তোমার এখানে সঠিক উত্তর। তাহলে 27 নম্বরে হচ্ছে বৃত্তের পরিসীমা কোনটি? বৃত্তের পরিসীমা কোনটি, এটি প্রশ্নটি আমরা মুছে নিতে পারলাম। দেখি এটি হচ্ছে 26 নম্বরের প্রশ্ন। এখন 26 নম্বরের প্রশ্নটি হচ্ছে বৃত্তের কোণের দৈর্ঘ্য কোনটি? এটি হচ্ছে 2√2r, অর্থাৎ 3 নম্বরের অপশনটি হচ্ছে সঠিক। তাহলে আমরা এটি মুছে নিই। 27 নম্বরের প্রশ্নে আমরা যাই। দেখো যে বৃত্তের পরিসীমা কত। 27 নম্বরের প্রশ্নটি হলো যে বৃত্তের পরিসীমা কত? বৃত্তের পরিসীমা কত, এটি কিন্তু 27 নম্বরের প্রশ্ন। 27 নম্বর প্রশ্ন একটু পায়া তোমার পরিসীমা যেহেতু বলা হচ্ছে, তাহলে বৃত্তের দেওয়া আছে 2πr গ πr² গ 4πr²। এখানে 4টি অপশন দেওয়া আছে। দেখো বৃত্তের পরিসীমা কত। বৃত্তের পরিসীমা বলতে আমরা বুঝি যে বৃত্তের চতুর্দিকের দৈর্ঘ্যকে বলা হয় বৃত্তের পরিসীমা। তাহলে বৃত্তের চতুর্দিকের দৈর্ঘ্য হচ্ছে তোমার অর্থাৎ পরিধি বা বৃত্তের পরিসীমা হচ্ছে 2πr। এটি একেবারে মুখে উত্তর দেওয়া যায়। এটি সূত্র যে πr এটিও নয়, কারণ হচ্ছে πr² বৃত্তের ক্ষেত্রফল, 4πr² হচ্ছে গোলকের ক্ষেত্রফল। কাজেই 2πr হচ্ছে এটি একেবারে সহজ উত্তর। কাজেই এটি আমরা মুছে নিতে পারি। ওকে, এটি একেবারে মুখোমুখি উত্তর, এটি আমরা মুছে নিলাম। এখন দেখো 28 নম্বরের যে উত্তরটি, নিচের কোনটি সুষম বহুভুজ? নিচের কোনটি সুষম বহুভুজ? 28 নম্বরের প্রশ্নটি হচ্ছে যে দেখো যে নিচের কোনটি সুষম, দেখো নিচের কোনটি হচ্ছে সুষম বহুভুজ। তাহলে 1 নম্বর অপশন বলা হচ্ছে যে নিচের কোনটি সুষম বহুভুজ? ত্রিভুজ। খ বর্গ, গ পঞ্চভুজ, গ বর্গ হচ্ছে ষড়ভুজ। তাহলে আমরা 4টি অপশন দেওয়া আছে, তথ্য ব্যাখ্যা দেখো। নিচের কোনটি সুষম বহুভুজ? একমাত্র সুষম বহুভুজ হচ্ছে তোমার বর্গ আঁকলে আমার 4টি বাহু পরস্পর সমান, প্রত্যেক কোণ 90 ডিগ্রি, তা কাজেই এটি হচ্ছে সুষম বহুভুজ। তাহলে 2 নম্বর অপশনটি হচ্ছে একেবারে সহজ উত্তর, যে নিচের কোনটি সুষম বহুভুজ, বর্গ আঁকলে প্রত্যেক বাহু পরস্পর সমান এবং প্রত্যেক কোণ 90 ডিগ্রি, তাহলে কাজেই এটি হচ্ছে সুষম বহুভুজ। ত্রিভুজও নয়, পঞ্চভুজও নয় এবং ষড়ভুজও নয়, এটি হচ্ছে সুষম বহুভুজ, সর্বাধিক সঠিক উত্তর। ওকে, তাহলে আমরা এইবার এটি মুছে নিলাম। দেখো 29 নম্বরের প্রশ্নটা হচ্ছে এখানে যে একটা তত্ত্ব দেওয়া আছে, নিচের তত্ত্বের ভিত্তিতে 29-30 নম্বর প্রশ্নের নিচের দেখো তত্ত্বের ভিত্তিতে 29 ও 30 নং প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নের
উত্তর দাও। 1 নম্বরে নিচের তত্ত্বের ভিত্তিতে উত্তর দাও। এখানে হচ্ছে শ্রেণী ব্যক্তি আর হলো গণসংখ্যা। দেখো শ্রেণী ব্যক্তি গণসংখ্যা 21 থেকে 23। দেখো এখানে হলো তোমার 21 থেকে 23 তিনটা গণসংখ্যা। 24 থেকে 26, 24 থেকে 21 থেকে তোমার 23, 24 থেকে 26, এরপরে 5টা, এরপর হলো 27 থেকে 24 থেকে 27, 27 থেকে তোমার 29, 60টা আছে। 30 থেকে 33, 33 না 32, 30, 31, 32, 3, এখানে আছে 5। তাহলে আমরা একটা সহজ বুদ্ধি, মধ্যক শ্রেণীর মধ্যমান কোনটি? প্রশ্ন হচ্ছে যে 29 নম্বর যদি প্রশ্নটা হয় যে মধ্যক শ্রেণীর মধ্যমান কোনটি? দেখো মধ্যক শ্রেণীর মধ্যমান কোনটি সেটি কিন্তু বের করতে হবে। এখানে দেখো 25 অপশন দেওয়া আছে। খ 27.1, গ 27 কত তোমার 25, 27.1, 27.9, 27.9, গ 28। মধ্যক শ্রেণীর মধ্যমান, এই 4টি অপশন এখানে দেওয়া আছে, তোমরা দেখো। আমরা একটা সহজ বুদ্ধি করি। দেখো এখান থেকে যে 3 যোগ করলে 3 আর 5 8, আর এটি যদি যোগ করো সহজে বোঝার জন্য আমরা এই কাজটি করতেছি। এখন দেখো 8 এর সাথে যদি 7, 3 আর 5 8, 8 আর হচ্ছে দেখো 8 আর 7 15, তাহলে 8 আর 7 15, 15 আর হচ্ছে তোমার 5, এই হলো তোমার 20। তাহলে এইখানে সর্বোচ্চ অর্থাৎ গণসংখ্যাগুলোর যোগফল 20, 20-এর অর্ধেক যদি তোমার এখানে n এর মান যদি তোমার 20 হয়, সুতরাং n/2 = হচ্ছে 20/2, তাহলে হলো তোমার 10তম পদ। এই হলো মধ্যক শ্রেণী। 10তম পদ যেহেতু এখানে পড়েছে, তাহলে মধ্যক শ্রেণী হচ্ছে মধ্যক শ্রেণী। সুতরাং মধ্যক শ্রেণী হলো যে 27তম পদের মান, 27 থেকে 29তম পদের মান হচ্ছে মধ্যক শ্রেণী হচ্ছে এততম পদ। 10তম পদ যেহেতু 10তম পদ হচ্ছে মধ্যক শ্রেণী, সুতরাং মধ্যক শ্রেণী হচ্ছে এত। এই শ্রেণীর মধ্যমান, সুতরাং এই শ্রেণীর মধ্যমান 27 যোগ 29/2, 7, 9 আর 7 16, 6 হাতের আছে 2 4 8 5, 56 2,
তাহলে 28, অর্থাৎ মধ্যক শ্রেণীর মধ্যমান হচ্ছে তোমার 28। তাহলে আমাদের 4 নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি এটি তোমরা বুঝতেই পেরেছ। সর্বশেষ যে প্রশ্নটি সেটি হচ্ছে যে প্রদত্ত তত্ত্বের প্রচুরক কোনটি। তাহলে প্রদত্ত তত্ত্বের প্রচুরক কোনটি, শেষে দেওয়া আছে 4টি অপশন, আমরা এটি মুছে নেই। তাহলে 29 নম্বর প্রশ্নটি, আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। ওকে, তাহলে সর্বশেষ যে প্রশ্নটি সেটা হচ্ছে তোমার যে প্রচুরক শ্রেণী নিচের কোনটি বলা হচ্ছে। প্রদত্ত তত্ত্বের প্রচুরক শ্রেণী প্রচুরক কোনটি। প্রদত্ত দেহ তত্ত্বের প্রচুরক কোনটি। তাহলে প্রচুরক বের করতে হলে এখানে প্রচুরক শ্রেণী দেখো, এখানে প্রচুরক শ্রেণী হচ্ছে প্রচুরক শ্রেণী সবচেয়ে বেশি গণসংখ্যা হচ্ছে প্রচুরক শ্রেণী হচ্ছে 27 থেকে 29, 27 থেকে 29। কাজেই এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা হচ্ছে 7। এখানে প্রচুরক শ্রেণীর কইছে প্রচুরক প্রদত্ত তত্ত্বের প্রচুরক কোনটি। তাহলে এখান থেকে আমরা বের করি, সুতরাং F1। তাহলে F1 বের করলে আমরা 7 থেকে 5 বাদ দিলে থাকছে আমার 2, আর F2 যদি বের করি 5, 2 সবই 2, তাহলে বাদ দিলে 2। তাহলে আমরা লিখতে পারি যে প্রচুরক শ্রেণী, সুতরাং এইচের মান হচ্ছে 21, 22, 23, 3। শ্রেণী ব্যক্তি হলো তোমার 3, আর প্রচুরক FM হচ্ছে তোমার 7। তাহলে সবচাইতে এখন আমরা যদি এখানে অপশনগুলি লিখে রাখি, 1 নম্বরের অপশন 25.5, 2 নম্বরের অপশন 27, 3 নম্বরের অপশন 28.0, 4 নম্বরের অপশন হচ্ছে শুধু 28.5। এই দেওয়া আছে 28.5। আমরা দেখি যে কোন অপশনটি সঠিক। এখন আমরা দেখি কোন অপশনটি সঠিক এটি। তাহলে আমরা প্রচুরক দেখো গুণ এই সূত্রটা হচ্ছে প্রচুরকের নির্ণয়ের সূত্র, এই নিম্ন সীমা যোগ হচ্ছে যে এখানে হচ্ছে তোমার, তাহলে প্রচুরক আমরা দেখি যে অতএব প্রচুরক সমান সমান এখানে দেখো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 27 যোগ F1 বাই F1 প্লাস F2 গুণন H। প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, তাহলে F1 এর মান 27 যোগ F1 টু F2 2 এর হলো 2 গুণন 3। আমরা যদি পাই তাহলে 3 দুগুণে 6, আর হচ্ছে ধরো 3 দুগুণে 6, 60। বাদ দাও, ক্যালকুলেটার নেও, এটা হলো 27, 6 ভাগ 60, 1.5। 27 যোগ 1.5, 28.5 হচ্ছে তোমার একটি প্রচুরক, অর্থাৎ 4 নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। এটি হচ্ছে তোমার 28.5। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। ওকে, আজকের মতো এখানে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। তবে তার আগে একটি কথা বলে যাই আমি, যে
এইখানে যদি আমার অঙ্কগুলি তোমাদের কাছে ভালো এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করে দেবা, ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, একটি কমেন্ট একটি লাইক অবশ্যই করে যাবা। আজকের মতন আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এবং নিয়মিত চর্চা করো, পরীক্ষায় ভালো ফলাফল করার চেষ্টা করো। ওকে, তাহলে আমি আজকের মতন এখানেই বিদায়। ওকে, ধন্যবাদ।